ওকে, আমাদের আলমগীর হোসাইন ভাইয়া একটা যুগোপযোগী একটা ভালো কোয়েশ্চেন করেছেন। সেটা হচ্ছে যে বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি যে এআই পুরো একটা রাত তার একটা প্রভাব বিস্তার হয়ে গেছে সবকিছুতে এআই। যেমন আগে মানুষ গ্রাফিক ডিজাইন শিখতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্রাফিক ডিজাইনের যে ডিজাইন গুলো হচ্ছে এগুলো এআই এর মাধ্যমে খুব ইজিলি করে ফেলা যাচ্ছে। তারপর আরো অনেক জায়গাগুলোতে দেখা যাচ্ছে এখন এআই করে দিচ্ছে, যেটার জন্য আসলে মানুষের প্রয়োজন হচ্ছে না। এখন যেহেতু মানুষের প্রয়োজন হচ্ছে না, কোম্পানিগুলো তার তাহলে হায়ার করবে না, স্বাভাবিক। যেটা এআই এর মাধ্যমে করা যাচ্ছে সেটার জন্য কেন ম্যান পাওয়ার রাখবে। এখন তাহলে আমাদেরকে এমন একটা জব চুজ করতে হবে, এমন একটা সেক্টর চুজ করতে হবে যেটা যেটা দিয়ে এআই কে বানানো হয়। বিষয়টা তাহলে কেমন? ধরেন যে আপনি এআই আপনার জব নিচ্ছে, এখন এআই যেটা তৈরি করে, যেটার মাধ্যমে এআই তৈরি হয়, আপনি যদি সেইটাই করেন তাহলে তার জব যাওয়ার কোনো প্রশ্নই এখানে আসে না। কারণ আপনি যদি এআই তৈরি না করেন তাহলে সে এআই কিভাবে কাজ করবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমাদের এই যে ডেটা সায়েন্সের যে বিষয়টা, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এন্ড এআই, এই জায়গাটা দেখা যায় যে এই যে ডেটা সায়েন্সের দেখবেন এখন একচেটিয়া প্রভাব চলতেছে আমাদের ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রিগুলোতে। তো যখন আপনি ডেটা সায়েন্স আপনি পারবেন, যখন মেশিন লার্নিং আপনি পারবেন, যখন আপনি এআই আপনি পারবেন, তখন আপনি এআই কে ম্যানিপুলেট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এআই কিন্তু অলওয়েজ 100% অ্যাকুরেট হয় না। তো আপনার কিছু কিছু মেজর ক্রিটিক্যাল জায়গা থাকে যেই জায়গাটাতে আপনি এআই ইউজ করে ডিসিশন মেক করতে পারবেন না। সেটার জন্য অবশ্যই হিউম্যান পাওয়ারটা লাগবে। আর আপনাকে এআই যে আপনাকে কাজ করে দেবে তার জন্য এআই কে তো প্রপার গাইডলাইন করতে হয়, এআই কে তো ওইভাবে ট্রেন্ড আপ করে নিতে হয়, আদারওয়াইজ সেও তো আসলে প্রপারলি মানে আপনার যেটা প্রয়োজন সেটা দিতে পারবে না। তাই আমি বলবো যে এই 2026-এ দাঁড়িয়ে আপনি যদি যেগুলা দিয়ে আপনি এআই বানাতে পারবেন, এআই কে ম্যানিপুলেট করতে পারবেন, এআইটাকে ইউজ করতে পারবেন, আপনার উচিত সেই সকল সেক্টর গুলাই চুজ করা। তো সেটার ক্ষেত্রে অন্যতম একটা এক্সাম্পল হতে পারে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। তো এই তো, এই হচ্ছে বিষয়। আলমগীর ভাই, বুঝতে পেরেছেন কি? আচ্ছা, সফটওয়্যার ডেভেলপমেন্টে যদি যান, এখন কিন্তু সফটওয়্যার গুলো অনেকাংশে এআই দিয়ে তৈরি করা হচ্ছে, বাট এআই যে সব তৈরি করতে পারতেছে এমন না। আপনি যদি প্রপারলি শিখে যেতে পারেন, কি অনেক বেশি স্কিলড হতে পারেন, সেক্ষেত্রে ওটা ভালো হতে পারে। তবে আমার সাজেশন থাকবে যে যেটা পুরোটাই এআই নির্ভর, মানে যেটার জন্য এআই এর জন্য যেটা আসলে দরকার, সেই সব জায়গাগুলো চুজ করলে বেশি ওয়াইজ হয়। হ্যাঁ, কারণ আপনার এআই যেহেতু সবকিছু নিয়ে যাচ্ছে আর আপনি এআইটাকেই তৈরি করতেছেন, এআই নিয়েই কাজ করতেছেন, তাহলে আপনার চাকরি কিভাবে যাবে বলেন? আচ্ছা, আচ্ছা, এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনার ডেটা সায়েন্সের ক্ষেত্রে শুধু অনেকগুলা জব রোল আছে। ডেটা অ্যানালিস্ট একটা জব রোল আছে, যেটা দেখবেন প্রায় প্রায় সার্কুলার হয়, দেশে বিদেশে সব জায়গায় এটা চলতেছে, ঠিক আছে? আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার এগুলো কিন্তু কম না, আসলে আছে। আপনাকে তো, আপনি যে কোনো সেক্টরে যান না কেন, আপনাকে কিন্তু প্রপারলি স্কিলড হয়ে তারপর যেতে হবে। তো এখন আপনি যদি প্রপারলি স্কিলড হন, সবকিছু প্রপারলি জানেন, বুঝেন, পারেন, তাহলে মনে হয় না আপনি আটকাবেন। সব জায়গাতে আসলে সার্কুলার আছে, নাই যে এমন না। আপনার হচ্ছে এই যে ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, জুনিয়র ডেটা সায়েন্টিস্ট, এরকম অনেক রোল আছে। হুম। কোথায়? ডেটা সায়েন্সে আসলে অনেক কিছুর কাজ হয়, যেমন আপনার এসকিউএল এর কাজ হয়, আপনার স্ট্যাটিস্টিক্স জানা লাগে, আপনার মেশিন লার্নিং জানা লাগে, আপনাকে যদি আরো অ্যাডভান্স আপনি যেতে চান তাহলে ডিপ লার্নিং জানা লাগে। আপনি যদি লং টার্ম চিন্তা করেন সেক্ষেত্রে আপনার ডেটা সায়েন্সটা বেটার হবে।
আর আপনি যদি মনে করেন যে না আমি শর্ট টার্মে এখনই শেষ করেই কিছু একটা করে ফেলতে চাই, বা মানে শর্ট টার্মে চিন্তা করলে সেক্ষেত্রে আপনার সফটওয়্যার যেটা বললেন ওটা ঠিকঠাক হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ কয়দিন পরে দেখা যাবে যে এই আমাদের এআই কিন্তু দিনে দিনে আরো বেশি অ্যাডভান্স হচ্ছে, তাই না? দেখেন এখন আগে তো আমরা এআই দিয়ে এত স্মুথলি ভিডিও বানাতে পারতাম না, এখন ভিডিও গুলো এত স্মুথ হয় এটাকে রিয়েল নাকি আসলে কি এটা বোঝা যায় না, তাই না? তো এআই কিন্তু দিনকে দিন অনেক বেশি। পাইথন শেখার পরে আপনাকে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি শিখতে হবে, তারপরে আপনাকে এসকিউএলটা শিখতে হবে। সেই সাথে সাথে আপনার হচ্ছে বিভিন্ন অ্যানালিটিক্স টুলস যেমন পাওয়ার বিআই, অ্যাডভান্স এক্সেল, এই টাইপের জিনিসগুলো শিখতে হবে। এরপরে আপনি হচ্ছে মেশিন লার্নিং এগুলো শিখবেন। তারপর যদি আপনি আরো অ্যাডভান্স চান আপনি ডিপ লার্নিং শিখবেন। এই এনএলপি শিখতে পারেন। জি, আপনি যদি প্রপারলি স্কিলড হন তবেই। দেখেন, আপনি শিখলেন কিন্তু আপনার শিক্ষাটা আসলে শিক্ষার মতো হলো না। ঠিক আছে? সবকিছুই কিন্তু আপনার স্কিলের উপর ডিপেন্ড। এখন আপনি দিন দুনিয়ার কত কিছু শেষ করে আসলেন ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি কতটুকু স্কিলড হলেন সেটাই আসলে ম্যাটার করে। সো আপনি যদি স্কিলড হয়ে বের হতে পারেন দেন আপনি করতে পারবেন। ওকে। জি বলেন। আপনি যদি মাস্টার ডেটা সায়েন্সে করতে চান তাহলে তো ওয়েল এন্ড গুড, এন্ড আপনাকে ওয়েলকাম, এটাই উচিত। এখন এটাই করেন, এটাই তো বেটার হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি যদি ডেটা সায়েন্সে মাস্টার্স করেন এটা ডেফিনেটলি ভালো হবে, এন্ড এটাই আসলে করা উচিত। যুগোপযোগী সিদ্ধান্ত আসলে নেওয়া উচিত। তো এটাতে আসলে মানে উইদাউট এনি ডাউট আমি বলবো ইট উইল বি গুড। ওকে। আর কি কারো কোয়েশ্চেন আছে রিলেটেড? ম্যাথ থেকে আপনি যেতে পারবেন কিনা, তবে আপনার যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তেন তাহলে আপনি ডেফিনেটলি যেতে পারতেন। এখন আপনি একটু হচ্ছে যে বাংলাদেশ, আপনি কি দেশে করবেন না দেশের বাহিরে? আচ্ছা, আচ্ছা। তো আপনি একটা কাজ করতে পারেন, আমাদের বাংলাদেশের যেসব ইউনিভার্সিটিগুলোতে ডেটা সায়েন্স আছে, হুম, যেমন হচ্ছে স্টেট ইউনিভার্সিটিতে আছে, আর কিছু কিছু ইউনিভার্সিটিতে নতুন নতুন ওপেন করতেছে। একটু ওনাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো একটু চেক করবেন, ঠিক আছে? যেহেতু আপনার একটা ইচ্ছে আছে যে আপনি ডেটা সায়েন্সে মাস্টার্স করবেন, তো এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করবেন যে কি অবস্থা এই জায়গাগুলো, ঠিক আছে? ওকে। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে রিলেটেড? ওকে, তাহলে মনে হয় আর কোয়েশ্চেন নেই, আমরা একটু আগাই। আমাদের কে যেন একজন কোয়েশ্চেন করেছিলেন টাপলের আনপ্যাক নিয়ে, সম্ভবত একটু প্রবলেম আছে, আমি এটা একটু সলভ করে দেন। ওকে, ওকে, ঠিক আছে, এটা একটু শেষ করে দেন আমরা আগাচ্ছি। আর স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি দেখেন, আমি যখন ফার্স্ট ব্র্যাকেটটাকে ব্যবহার করলাম আর ভিতরে অনেকগুলো আইটেম রাখলাম, তার মানে হচ্ছে আমি একটা ইউজ করতেছি, তাই তো? এখন এটা একটা প্যাকড অবস্থায় আছে। প্যাকড অবস্থায় আছে বলতে কি, এই ফ্রুটস এর ভিতরে এই সবগুলো আছে, মানে একসাথে ওরা আছে। আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউকে এখান থেকে বের করতে পারছেন না। তো এইটাই আনপ্যাক করার কথা বলতেছে, যে আমরা যদি ভ্যালুগুলোকে আলাদা আলাদা করে প্রিন্ট করতে চাই, যেমন ধরেন আপনি যদি এখান থেকে চান
যে অ্যাপেলটাকে আলাদা করবেন, ব্যানানাটাকে আলাদা করবেন, এটাকে আলাদা করবেন, সেটাই হচ্ছে আসলে আনপ্যাক করা। তো এখানে ফ্রুটস ছিল। তো আমরা এখন কি করব, এই যতগুলো আমার আইটেম আছে ততগুলো আইটেমের এগেইনস্টে আমরা, ধরেন ৩টা আইটেম আছে, আমরা ৩টা ভ্যালু ধরবো। যে আমরা ধরেন অ্যাপেলের জন্য ধরলাম গ্রিন, বানানার জন্য ইয়েলো, চেরির জন্য রেড। এইটাকে আমরা ফ্রুটস এর ভিতরে রাখলাম। খেয়াল করেন, এই টাপলটাকে আমরা ফ্রুটস নামক ভেরিয়েবলের ভিতরে রাখলাম। আর আমি নতুন যে ভ্যালুগুলোকে ক্রিয়েট করলাম সেটাও সেম এই ফ্রুটস নামক ভেরিয়েবলের মধ্যে রাখলাম। যেহেতু একই ভেরিয়েবলের মধ্যে আমরা রেখেছি, তাহলে জিনিসটা কি বোঝাবে, যে আপনার প্রথম ভ্যালুটাকে ইন্ডিকেট করবে, দ্বিতীয়টা দ্বিতীয় ভ্যালুটাকে ইন্ডিকেট করবে, তৃতীয়টা তৃতীয় ভ্যালুটাকে ইন্ডিকেট করবে। এরপরে যখন আপনি শুধু গ্রিন প্রিন্ট করবেন, তাহলে সে অটোমেটিক্যালি অ্যাপেলটাকে আউটপুট হিসেবে দেখাবে। আবার যদি আপনি ইয়েলো প্রিন্ট করেন, তাহলে অটোমেটিক্যালি বানানাটাকে দেখাবে। আর চেরি প্রিন্ট করলে, মানে সরি, রেডটাকে প্রিন্ট করলে অটোমেটিক্যালি চেরিটাকে দেখাবে। বুঝতে পেরেছেন কি? ওকে। আচ্ছা, এবার আজকে তাহলে আমাদের ডিকশনারিতে যাওয়ার কথা, তাই না? ওকে। ডিকশনারি জিনিসটা হচ্ছে কি ভ্যালু পেয়ার আকারে কাজ করে। শব্দটা কি? কি ভ্যালু পেয়ার। এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে যে আমরা যেমন স্কুলে, স্কুল কলেজে থাকতে আমরা অনেক সময় লিখি না, নাম নাম লিখে কোলন দেই, দিয়ে তারপর আমরা নিজেদের নামটা লিখি। তারপর ধর রোল, কোলন দেই, তারপর নিজেদের রোলটা লিখি। যে এভাবে যে আমরা কাজগুলো করেছি, তো এখানে আমরা কি করি, একটা মানে আমরা কিসের কি লিখতেছি ওটা আগে লিখি, তারপর ওটার ভ্যালুটা লিখি। তো এরকম যদি কি ভ্যালু পেয়ার আকারে আসে, তাহলে সেটাকে বলা হয় ডিকশনারি। আর ডিকশনারিটা আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। আর যেহেতু আমরা কি ভ্যালু পেয়ার আকারে করব, তাই এই যে এটা হচ্ছে আমাদের কি, দেখেন কিটাকে কি লিখে তারপর কোলন, তারপর আমরা ভ্যালুটাকে লিখবো। আর প্রত্যেকটা পর একটা করে কমা ইউজ করতে হবে প্রত্যেক লাইন শেষে, তবে শেষ লাইনটাতে কমা ইউজ করতে হবে না। আর এখানে যে কোটেশন ব্যবহার করার বিষয়টা হচ্ছে, যে আমরা যদি স্ট্রিং টাইপের ডেটা ব্যবহার করি, তাহলে আমাদেরকে কোটেশনটাকে ব্যবহার করতে হবে। আর আমরা যদি সংখ্যা টাইপের ডেটা ব্যবহার করি, তাহলে আমাদেরকে কোটেশন ব্যবহার করতে হবে না। যেমন এখানে আমরা 1964 যেটা লিখেছি, এটা তো ডিজিট, তাই এটাতে আমাদের কিন্তু কোটেশন ব্যবহার করা লাগেনি। তো আমরা যদি আরেকবার রিক্যাপ করি, ডিকশনারি কিভাবে কাজ করে, কি ভ্যালু পেয়ার আকারে কাজ করে। আচ্ছা, এখন আমরা একটা ডিকশনারিকে প্রিন্ট করে দেখি যে এটা কিভাবে কাজ করতেছে। দিস ডেট, এটা আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো একটা ভেরিয়েবল নিলাম। আপনি চাইলে এখানে এক্স ওয়াই জেড ও নিতে পারেন। নেওয়ার পরে এই ভ্যালুগুলোকে আমরা এখানে রাখলাম। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে, কি লিখলাম, ভ্যালু লিখলাম, প্রত্যেকটা শেষে একটা করে কমা দিলাম, মাঝখানে আমাদের কোলন আছে, তারপরে আমরা এটাকে প্রিন্ট করলাম। একদম সিম্পল। তাহলে সবাই আপনারা আপনাদের একটা নিজেদের বায়ো নিয়ে একটা ডিকশনারি তৈরি করবেন। সেটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন, সেই ভেরিয়েবলের নাম দিবেন বায়ো, BIO বায়ো, ঠিক আছে? তারপর ওই ভেরিয়েবলের ভিতরে একটা ডিকশনারি রাখবেন। ডিকশনারির ভিতরে আপনি লিখবেন নেম, নেমের পর আপনার নাম লিখবেন। তারপর আপনি কোন জেলায় আছেন, ডিস্ট্রিক্ট লিখে আপনার হচ্ছে আপনার জেলার নামটা লিখবেন। তারপরে আপনার হচ্ছে প্রফেশন বা ডেজিগনেশন লিখে আপনি কি করছেন এখন সেটা লিখবেন। এই ৩টা জিনিস আপনারা লিখে ফেলেন সবাই। বুঝতে পেরেছি কি টাস্কটা কি? ওকে, সবাই করে গ্রুপে পাঠিয়ে দেন।
আচ্ছা, ডিকশনারিটা মাত্র একজন দিয়েছেন, বাকিদের কি অবস্থা? বাকিরা কাজ করছেন না? এত স্লো হলে হবে? শুধু নাসিফেরটা পেয়েছি। কামরুল হাসান পেয়েছি। ওকে, দেখেন আমরা পরেরটাতে যাই। তো আমরা একটা ধরেন ডিকশনারি তৈরি করলাম, ওই ডিকশনারি যদি স্পেসিফিক একটা ভ্যালু আমরা চাই, তাহলে আমরা কিভাবে করবো? ধরেন না, আমরা এখানে শুধু পুরো ডিকশনারি আমরা চাই না, শুধু ব্র্যান্ডটাকে চাই। তাহলে আমরা কিভাবে করব? প্রিন্ট দিস টেক্সট, ওই যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা নিয়েছিলাম সেটা, আর আপনি স্পেসিফিক যে আইটেমটাকে চান সেটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেন প্রিন্ট করবেন। ঠিক আছে? এভাবে আমরা একটা স্পেসিফিক আইটেমটাকে অ্যাক্সেস করতে পারি। আর এরপরে আমাদের ডিকশনারি কিন্তু চেঞ্জেবল, আমরা চাইলে ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। আর ডিকশনারিতেও কিন্তু আমাদের ডুপ্লিকেট ভ্যালুটা অ্যালাউ হয় না। বলেন তো তাহলে ডিকশনারি কার মতো কাজ করে? এই যে ডুপ্লিকেট ভ্যালুটা অ্যালাউ হয় না, এটা কার মতো কাজ করে? সেট, টাপল নাকি লিস্ট? সেটের মতো, কারণ সেটও ডুপ্লিকেট ভ্যালুটাকে অ্যালাউ করে না। কিভাবে অ্যালাউ করে না, এটা যদি একটা এক্সাম্পল আমরা দিই। দেখেন, আমরা ব্র্যান্ড নিলাম, মডেল নিলাম, ইয়ার আমরা দুইটা নিলাম। তো ইয়ার আমরা প্রথমে কি নিলাম? 1964, আর এরপর আমরা ইয়ার নিলাম 2020। তো দুইটা ইয়ার কিন্তু আমার এখানে প্রিন্ট হয়নি, প্রিন্ট হয়েছে একটা ইয়ার। সর্বশেষ আমরা যেটা দিয়েছি, লেটেস্ট আমরা যেটা দিয়েছি, সেটা এখানে প্রিন্ট হয়েছে। ওকে, এরপর আমরা চলে যাই এক্সেস আইটেম। কোন আইটেম আমরা এক্সেস করব কিভাবে, এটা অলরেডি আপনাদেরকে একবার বলেছি, যে আমি যেই আইটেমটাকে আমরা চাই ওটাকে জাস্ট থার্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলে সেই আইটেমটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আর এরপর যদি আমরা দেখি চেঞ্জ আইটেম কিভাবে করব, ধরেন আমাদের ইয়ারটা এখানে আছে 1964, কিন্তু আপনি এটাকে করতে চাচ্ছেন 2018। তো আমরা জাস্ট নর্মালি যেভাবে ভ্যালুটাকে এক্সেস করতাম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে, তো ওইভাবে থার্ড ব্র্যাকেটে লিখে জাস্ট ভ্যালুটাকে এখানে চেঞ্জ করে দিব। বুঝতে পারছি কি সবাই? সবাই ওকে। এরপর যদি আমরা ধরেন আপডেট করতে চাই, আহ, ও এই জিনিসটাই, এটা যেমন আমরা থার্ড ব্র্যাকেটে লিখে ভ্যালুটাকে চেঞ্জ করে দিলাম, এই জিনিসটা কিন্তু আমরা আপডেট ফাংশনের মাধ্যমে, যে এটা একটু আরেকবার বলবো। এটা হচ্ছে আমরা ভ্যালু চেঞ্জ করব, ঠিক আছে? যেমন এখানে 64 আছে, 1964 আছে, কিন্তু আমরা ইয়ারটা 2018 করব। তাহলে আমরা জাস্ট এই যে ভেরিয়েবলের নামটা আছে, ভেরিয়েবলের নামটা লিখবো। লেখার পরে আপনি যেই কির ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই কিটাকে এখানে লিখবেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবেন। তারপর আপনি কি ভ্যালু দিতে চান সেটা লিখবেন। তাহলে দেখেন, তারপরে যখন আমরা ডিকশনারিটাকে প্রিন্ট করব, তাহলে কিন্তু ভ্যালুটা আমার আপডেট হয়ে গেছে। ঠিক আছে? ইয়ার আগে ছিল আমাদের 64, 1964, এখন আসছে 2018। এবার ক্লিয়ার? ওকে, এই সেম কাজটা আপনি আপডেট ফাংশনের মাধ্যমে করতে পারেন। যে আমরা যে, তবে আপডেট ফাংশনের মধ্য দিয়ে করার থেকে আগেরটা আমরা যেভাবে করেছি এইটাই ইজি ওয়ে, যে কোনো একটা শিখলেই হবে, সব শিখতে হবে না। এবার আমরা দেখি কোনো একটা আইটেমকে আমরা অ্যাড করব কিভাবে। দেখেন, এখানে আমার তিনটা আছে, কি ভ্যালু পেয়ার তিনটা আছে। সো আমরা আরো একটা অ্যাড করতে চাই, কালার। আমরা কি লিখবো? জাস্ট ভেরিয়েবলের নামটা থার্ড ব্র্যাকেটে ওই যে কিটা আমরা অ্যাড করতে চাই সেটা লিখে ইকুয়ালে তার ভ্যালুটা লিখে দিব। তাহলে কিন্তু আমাদের নতুন একটা অ্যাড হয়ে যাবে। যেমন আমরা এখন যদি দেখি, দেখেন কালারটাও কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার সবাই এটা? সবাই বুঝতে পেরেছে এটা? ওকে।
রিমুভ এর ক্ষেত্রে আমরা নরমালি পপ যে কথাটা আছে, পপ লিখে আমরা রিমুভ করতে পারি। পপ লিখে আপনি যেই কিটাকে রিমুভ করতে চান সেটা লিখবেন। যেমন আমরা মডেলকে রিমুভ করতে চাই, তাহলে মডেলের ভ্যালু সহ এটা রিমুভ হয়ে যাবে। যেমন আমরা এখানে মডেলটাকে রিমুভ করে দিয়েছি, এখন মডেল ছাড়া বাকি যে দুটো আছে ওই দুটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার সবাই? তাহলে রিমুভের ক্ষেত্রে আমরা কোন টার্মটা ইউজ করছি? পপ। ঠিক আছে? ওকে, এরপর দেখেন লুপ ডিকশনারি আপনারা ঠিক যেভাবে লিস্ট টাপল সেটে করেছেন সেভাবে লুপটা এখানে করবেন। এরপর কপি ডিকশনারি যেটা, এটা একদম সিমিলার আগের মতোই কপি করে নিলেই হয়ে গেল। কিন্তু আমাদের এখন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নেস্টেড ডিকশনারি। নেস্টেড শব্দটার অর্থ হচ্ছে একটার ভিতরে সিমিলার ওইটাই আরেকটা। ঠিক আছে? মানে এখন আমরা ডিকশনারির ভিতরে ডিকশনারি করব, তাহলে সেটা হয়ে যাবে নেস্টেড ডিকশনারি। তারপরে ধরুন লুপের ভিতরে যদি আমরা লুপ করি তাহলে সেটা হবে নেস্টেড লুপ। ইফ এর ভিতরে যদি আমরা আবার ইফ এর কাজ করি তাহলে সেটা নেস্টেড ইফ এলস। ঠিক আছে? নেস্টেড মানে হচ্ছে একই জিনিস একটার ভিতরে আরেকটা সিমিলার টাইপের জিনিসটাকে করা। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা সবাই নিজেরা এখন করবেন। দেখেন এখানে আমরা কি করলাম, প্রথমে মাই ফ্যামিলি নামে একটা ডিকশনারি নিলাম, ওইটার ভিতরে আমরা চাইল্ড ওয়ান এর একটা ডিকশনারি ক্রিয়েট করলাম। চাইল্ড ওয়ান লিখে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো চাইল্ড ওয়ান এর নাম, তার বার্থ ইয়ার আমরা লিখলাম, চাইল্ড ওয়ান ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, তারপর একটা কমা ইউজ করেছি। এরপর সিমিলারলি চাইল্ড টু নামে আরেকটা ডিকশনারি তৈরি করলাম, তাদের নাম ইয়ার দিলাম। চাইল্ড থ্রি নামে আরেকটা তৈরি করলাম, তারপর ক্লোজ করলাম, তারপর বাকিটা প্রিন্ট করে দিলাম মাই ফ্যামিলিটা। তাহলে দেখেন এখানে আমাদের মেইন যে ডিকশনারি ছিল সেটা ছিল মাই ফ্যামিলি। তো মাই ফ্যামিলির ভিতরে আমাদের কি কি আছে, আরো তিনটা ডিকশনারি আছে, চাইল্ড ওয়ান, চাইল্ড টু, চাইল্ড থ্রি। তো এটাকে বলা হয় নেস্টেড ডিকশনারি। তো এখন আপনারা মাই ফ্যামিলি নামে একটা নেস্টেড ডিকশনারি তৈরি করবেন, সেখানে চাইল্ড ওয়ান মানে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সেই মেম্বারদের নাম, তাদের বার্থ ইয়ার, এভাবে করে ডিকশনারি তৈরি করে লিখবেন। বুঝতে পেরেছেন সবাই? সবাইকে ক্লিয়ার আমরা? এখানে যেমন মাই ফ্যামিলির ভিতরে তিনটা চাইল্ডের ডিকশনারি তৈরি করা, আপনি এরকম মাই ফ্যামিলি নামে একটা মেইন ডিকশনারি তৈরি করবেন, আর এটার ভিতরে আপনার ফ্যামিলি মেম্বারদের নাম, তাদের বার্থ ইয়ার দিয়ে ডিকশনারি মানে নেস্টেড যে ডিকশনারি গুলো আছে সেগুলো তৈরি করবেন। ক্লিয়ার হয়েছে না এবার? ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা করে ছবি পাঠান সবাই।
ওকে, মোটামুটি অনেকটাই পেয়েছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডিকশনারি। ডিকশনারিটা আপনারা এভাবে বাসায় প্র্যাকটিস করবেন। আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি, দেখি কোয়েশ্চেনগুলো পারেন কিনা। আচ্ছা, এখানে বলেন তো কোনটা ডিকশনারি? সেকেন্ডটা কেন? কারণ সেকেন্ডটা কিন্তু আমরা যে কি আর ভ্যালু পেয়ার আকারে দেখছি, তাই না? গুড। ওকে, এটা বলেন তো কি হবে? কোশ্চেনটা পড়েন ভালোভাবে। ডিকশনারি আইটেম, হ্যাঁ, কারণ আমরা তো রিমুভ করতে পারি, তাই না? এখানে বলেছে কি ক্যান নট বি রিমুভ, রিমুভ করা যাবে না, বাট এটা রিমুভ করা যাবে, চেঞ্জেবল, তাই না? আচ্ছা, এই ডিকশনারি ক্যান নট হ্যাভ টু কিস উইথ দ্য সেম নেম। আরেকবার চিন্তা করেন, দেখেন কি বলেছে, কোন একটা কি এর নাম কি সেম হতে পারে? তাহলে এটা ফলস কেন হবে? এটা তো বলেই দিছে, ক্যান নট বলে দিছে, তাই না? ওকে, এটা কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট ফাংশন টু প্রিন্ট দ্য নাম্বার অফ কিজ ভ্যালু পেয়ার ইন দ্য ডিকশনারি। আচ্ছা, নাম্বারটা নাম্বারটা কি করানো হয়নি? হুম। ও আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে, এটা একটু মিস হয়ে গেছিল আমাদের। তো আমরা যদিও কোনো সময় এমন হয় যে আমরা শুধু কিজ এর ভ্যালু গুলা জানতে চাই, ঠিক আছে? আমার এগুলো তো কি, প্রথমগুলো তো কি, তারপর এগুলো তো হচ্ছে ভ্যালু। আমরা যদি কি এর কি গুলা কি কি আছে সেটা জানতে চাই, তাহলে আমরা এই ডিকশনারির ভেরিয়েবল নামটা লিখে ডট কিজ লিখবো। তাহলে হচ্ছে শুধু কি যেগুলো আছে সেগুলোর ভ্যালু আমরা জানতে পারবো। সিমিলার ওয়েতে যদি শুধু ভ্যালুর নামগুলো জানতে চাই, তাহলে আমরা ডট ভ্যালুজ লিখবো। তাহলে শুধুমাত্র যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে? ওকে, তো আর এরপরে হচ্ছে আমাদের ইফ এলস। ইফ এলসটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে বলতে পারেন যে আম, আমাদের ইফ এলস লুপ গুলো যেগুলো আছে, ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা আমরা আরো কয়েকদিন পরে করব। তো ইফ এলস জিনিসটার জন্য, ইফ এলস জিনিসটা হচ্ছে যখন আমরা কন্ডিশন চেক করব। যে অনেক সময় হয় না, যেমন আমরা যদি কোনো কোডিং করি, একটা গেমের কথাই চিন্তা করেন। যদি আমরা গেমের ক্ষেত্রে ধরেন এই স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে গেমটা স্টার্ট হয়, তাহলে কন্ডিশন কি, আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তাহলে গেমটা স্টার্ট হবে। আর তারপর লেফট যদি কোনো কি থাকে, লেফট কিতে ক্লিক করলে এটা লেফটে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে যাবে। এই ধরনের ধরেন কোনো একটা কন্ডিশনের উপর বেসিস করে যদি আমরা কাজ করি, তাহলে সেটা আমাদেরকে ইফ এলস এর মাধ্যমে কাজ করতে হবে। তো কন্ডিশন কি হতে পারে, যে ইকুয়াল, যদি ইকুয়াল কোনো কিছু করতে হয়, যেমন আমরা যদি বলি যে দুইজন ভাই বোন বা দুইজন ফ্রেন্ড, তাদের বয়স যদি ইকুয়াল হয়, তাহলে আমরা প্রিন্ট করব যে সেম এজ। ঠিক আছে? তো সেই জায়গাটাতে আমরা কি করলাম, যে এখানে ইকুয়াল বোঝাতে হলে আমাদেরকে অবশ্যই মাঝে ডাবল ইকুয়ালটাকে ইউজ করতে হবে। ডাবল ইকুয়ালটা কি, কম্পারিজন অপারেটর, তাই না? যে কারোর সাথে কম্পেয়ার করার জন্য এই ডাবল ইকুয়ালটাকে ইউজ করতে হয়। আর আপনি যদি একটা ইকুয়াল ইউজ করেন, তাহলে কিন্তু কোডিং এর ভাষায় সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে এটা শুধু ভ্যালুটাকে অ্যাসাইন করে। যেমন আমরা ধরেন এ নামক ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু রাখলাম, ধরেন পিপল এন্ড টেক। তাহলে এই যে এ, তার ভ্যালু হচ্ছে পিপল এন্ড টেক, এটার মাঝে আমরা একটা ইকুয়াল ইউজ করি, তাহলে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এটা হচ্ছে আমরা যখন কোনো কম্পেয়ার করব, তুলনা করতে যাব, সেক্ষেত্রে আমাদেরকে ডাবল ইকুয়াল দিয়ে করতে হবে। নট ইকুয়াল হলে আমাদেরকে আগে এক্সক্লেমেটরি সিম্বল, তারপর ইকুয়াল সিম্বলটাকে দিতে হবে। যদি আমরা লেস দেন বোঝাতে চাই, তাহলে এরকম লেস দেন চিহ্নটাকে ইউজ করতে হবে। আর লেস দেন ওর ইকুয়াল হলে একটা ইকুয়াল চিহ্ন এক্সট্রা আসবে, আর গ্রেটার ইকুয়াল সিমিলার ভাবে এভাবে আসবে। তো এই হচ্ছে আমাদের কন্ডিশন চেক করার যে বিষয়গুলো। এখন যদি আমরা ডিরেক্ট একটা কোডে চলে যাই, দেখেন আমাদের এ একটা ভ্যালু আছে, বি এর একটা ভ্যালু আছে। এখন আমরা কি চেক করতে চাচ্ছি, যে বিটা এ এর বড় কিনা এটা চেক করতে চাচ্ছি। ঠিক আছে? এই জন্য আমরা কি লিখলাম, ইফ বি ইজ গ্রেটার দেন এ,
তাহলে আমরা কি প্রিন্ট করব যে বি ইজ গ্রেটার দেন এ। তাহলে এখন কি করবে, ধরেন আমরা ভ্যালুগুলোকে নিলাম, নেওয়ার পর সে কন্ডিশনে আসবে বিটা কি এর বড় কিনা। এখন সে দেখতেছে হ্যাঁ বিটা এর বড়, যেহেতু বড় তাই সে এখানে যে কথাটা আছে এই কথাটাকে এখানে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, এখন যদি এরকম না হইতো, ধরেন আমাদের এর ভ্যালু হচ্ছে 300, এখন আমরা দিলাম বি ইজ গ্রেটার দেন এ, এখন যদি আমরা রান করি তাহলে কিন্তু কোনো আউটপুট আসবে না। কেন আসবে না? কারণ সে যে কন্ডিশনটা চেক করতেছে এই কন্ডিশনের ভ্যালুটা তো ম্যাচ করে নাই, তাই সে কোনো আউটপুট দেবে না। বুঝতে পেরেছি কি সবাই? ওকে, এখানে একটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে, এখানে যে আমাদের একটা কোলন চিহ্ন আছে এটা কিন্তু ইউজ করতে হবে, এটা সিনট্যাক্স। যদি এটা না ইউজ করেন তাহলে কিন্তু আপনার সিনট্যাক্স এরর চলে আসবে। সিমিলার ওয়েতে আমরা আরেকটা একটু দেখি। কারণ এই যে কোডটা আছে, এই নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে আমরা 15 নিয়েছি। এখন আমরা চেক করতেছি ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 0, আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা কি 0 থেকে বড় কিনা। তো সে আসলো, কন্ডিশন চেক করলো, হ্যাঁ সেটা 0 থেকে বড়, তাহলে প্রিন্টের মধ্যে আমরা যেটা লেখা আছে সেটা আমরা লিখে দিব, তাহলে সেটা এখানে আউটপুট হিসেবে আমাদেরকে শো করবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে কোলনের পাশাপাশি আমাদের ইফ এর পরে একটা ঘর স্পেস রাখতে হবে, আদারওয়াইজ মানে একটা ইন্ডেন্ট দিতে হবে, মিনিমাম একটা ইন্ডেন্ট দিতে হবে, আদারওয়াইজ আপনার ইন্ডেন্টেশন এরর চলে আসবে। সবাই কি ক্লিয়ার এতটুকু? ওকে, এবার আমরা এলিফ যে মেথড গুলো এগুলো একটু দেখি। এটা হচ্ছে যখন আপনি ডাবল কন্ডিশন অ্যাড করতে যাবেন। ধরেন আমাদের এ তে একটা ভ্যালু আছে, বি তে একটা ভ্যালু আছে। তো আমি ফার্স্টে দেখলাম ইফ বি ইজ গ্রেটার দেন এ, যদি আমার বিটা এর থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব বি ইজ গ্রেটার দেন এ। এটা আমাদের একটা কাজ হলো, ঠিক আছে। কিন্তু এখন আমাদের আরো একটা কন্ডিশন আমরা চেক করতে চাই যে বিটা এর সমান কিনা। এই যে আপনি যে আবার সেকেন্ড কন্ডিশনটাকে চুজ করবেন, তো সেক্ষেত্রে আপনাকে লিখে নিতে হবে এলিফ। এলিফ লিখে তারপর আসতে হবে। এলিফের মধ্যে আমি কি কন্ডিশন দিচ্ছি, এ ইকুয়াল ইকুয়াল বি, মানে এটা কি বি এর সমান কিনা। যদি বি এর সমান হয় তাহলে সে এই জিনিসটা প্রিন্ট করবে। এখন চলেন কোডটা যখন রান হবে তখন কি হবে, যে সে ফার্স্টে আসবে, কন্ডিশনে আসলো বি ইজ গ্রেটার দেন এ, সে চেক করতে গেল বি কি এর থেকে বড়, এখানে কি বি এর থেকে বড়, না বড় না, তাহলে সে এই যে যেটা এটা প্রিন্ট করবে না, এটা স্কিপ করবে, স্কিপ করে সে পরের কন্ডিশনে যাবে। সে এসে দেখবে এ ইকুয়াল বি, এ কি বি এর সমান কিনা, পরে দেখলো হ্যাঁ সমান, তাই এর এটার মধ্যে যেটা আছে সে সেটাকে প্রিন্ট করে দিবে। বুঝতে পেরেছি? না, প্রথমটা যদি ধরেন এখানে আমরা লিখে দেই, বিটাকে একটু বড় বানিয়ে দেই, তাহলে সে কি করবে, প্রথমটা এসেই থেমে যাবে, সেকেন্ডটাতে আর যাওয়ার তো তার প্রয়োজন নাই, সে যাবেও না। বুঝতে পেরেছি? ওকে, এরপর আমরা দেখি পাইথনের এলস। এলস জিনিসটা আসলে হচ্ছে রেস্ট অফ দ্য কন্ডিশন এটার মধ্যে থাকে। কেমন? কারণ আমরা যদি এই কোডটা আরেকবার দেখি, এখানে এ এর ভিতর একটা ভ্যালু আছে, বি এর ভিতর ভ্যালু আছে। আমরা ফার্স্ট একটা কন্ডিশন নিলাম বি ইজ গ্রেটার দেন এ, তারপর কন্ডিশন নিলাম এ ইকুয়াল টু বি। এখন দেখেন দুইটা সংখ্যা যদি বড় হয় সমান হয়, এছাড়া আরেকটা কি কন্ডিশন হতে পারে, ছোট, তাই না? তাই কি না? তো এখানে আমরা কি করলাম, দুইটা কন্ডিশন নিলাম, নেওয়ার পরে যদি আমরা এলস লিখে দেই, তার মানে হচ্ছে এই দুইটা কন্ডিশন ছাড়া পৃথিবীতে আর যত কন্ডিশন পসিবল সে সবগুলোকে আমি এলস এর মধ্যে দিয়েছি। দ্যাটস ওয়াই এলস এর পরে এখানে এখানে যেমন আমরা কন্ডিশন গুলো লিখেছি, এই কন্ডিশন গুলো লেখার কোনো প্রয়োজন নাই, ডিরেক্ট আমরা এভাবে প্রিন্ট করে দিলাম। বুঝতে পেরেছি কি? সবাই কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে মনে করেন যে আপনাদের কিছু মার্কস আছে, ধরেন আমরা বললাম যে যারা 80 এর বেশি পাবে তারা এ প্লাস, তারপর হচ্ছে যারা ধরেন 60 এর বেশি পাবে তারা হয়তো বি প্লাস পাবে, আর বাকি যারা আছে তাদের সবাইকে ফেল। ঠিক আছে,
এখন আপনি চিন্তা করেন 60 ছাড়া ভিতরে আরো কত কন্ডিশন আছে না? 50-এর বেশি হতে পারে, 51-এর বেশি হতে পারে, 52-এর বেশি হতে পারে, 10-এর বেশি হতে পারে, 5-এর বেশি হতে পারে। এগুলো আছে না? কিন্তু সবগুলাকে আমি কি করলাম? একটা কন্ডিশনে ফেলে দিলাম। তাই না? মানে ওই ২ টা ছাড়া, মানে যারা ৮০-এর বেশি পাচ্ছে এইটা, আর যারা ৭০-এর বেশি পাচ্ছে এই ২ টা ছাড়া বাকি সবাইকে আমি একটাতে ফেলে দিলাম। এই যে বাকি সবাইকে একটাতে ফেলে দিলাম সেটাকে আমরা এলস লিখে দিব। যাতে মানে ওই ২ টা ছাড়া বাকি যা আছে দিন দুনিয়ায় এই কন্ডিশন অনুযায়ী সবগুলো আমার এলসে পড়ে যাবে। তাই এলসে আলাদা করে এখানে কন্ডিশন লেখার প্রয়োজন নাই। এবার কি ক্লিয়ার? ওকে। তাহলে আপনি একটা কাজ করেন, এটা একটু করে ফেলেন নিজেদের মতো করে। এখানে যে এটা লিখতে হবে এমন না। এখানে আমরা লিখতে পারি যে গ্রেটার, এখানে লিখতে পারি শুধু ইকুয়াল, এখানে আমরা লিখতে পারি লেস দেন। ঠিক আছে? অথবা আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। তো এরকম আপনারা একটা কোড করে ফেলেন, করে গ্রুপে ছবি পাঠান।
ওকে, আমরা এর পরেরটাতে চলে যাই। দেখেন এখানে শর্ট হ্যান্ড ইফ বলতে এই যে আপনি ইফ এলস এর কাজগুলো করলেন, এটা যদি শর্টকাটে আপনি লিখতে চান, এটা আসলে দরকার নাই। এটা আপনারা স্কিপ করলেই হবে, ওইভাবে আসলে ব্রড করে লেখাটাই এরপর আমরা লজিক্যাল অপারেটর গুলো সম্পর্কে জানি যে এন্ড অর নট এই জিনিসটা কি। এন্ড জিনিসটা হচ্ছে যে আপনি দেখেন এখানে আমরা দুইটা কন্ডিশনকে একসাথে লিখেছি। ইফ এর লেফট সাইডে একটা কন্ডিশন লিখেছি, ইফ এর রাইট সাইডে একটা কন্ডিশন লিখেছি, এন্ড মিডলে এন্ড দিয়ে যুক্ত করেছি। এই এন্ড দিয়ে বোঝাচ্ছে যে আপনার যতগুলো কন্ডিশন আছে সবগুলো কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই এখানে যেটা আছে সেটা প্রিন্ট হবে। যেমন এখানে আমরা বলেছি কি a is greater than b, এটা কি b থেকে বড় কিনা? হ্যাঁ বড়। and c is greater than a, c টা কি a থেকে বড় কিনা? এটাও বড়। যদি কেবলমাত্র এই কন্ডিশন আর এই কন্ডিশন দুইটাই সত্য হয় সেক্ষেত্রে এখানে যেটা আছে সেটা প্রিন্ট হবে and এর ক্ষেত্রে। আর আপনার or এর ক্ষেত্রে যে কোনো এক পাশেরটা যদি সত্য হয় তাহলে সেটা সত্য হয়ে যাবে। যেমন এখানে বলছে a is greater than b, এই কন্ডিশনটা ঠিক আছে। a is greater than c, কিন্তু এই কন্ডিশনটা ঠিক নাই। তারপরেও আমাদের এখানে যেটা আছে সেটা প্রিন্ট হয়েছে। এর রিজন হচ্ছে এরা মাঝে অর দিয়ে যুক্ত হয়েছে। যদি অর দিয়ে যুক্ত হয় তাহলে যে কোনো এক পাশেরটা সত্য হলেই সেটা সত্য হবে। আর এন্ড হলে বোথ সাইড ট্রু হতে হবে। আর নট সেটা নটটা হচ্ছে বিপরীত, যে এটা সত্য হবে না আর কি। ধরেন আমরা এখানে লিখলাম নট এ ইজ গ্রেটার দেন বি, তার মানে এ বি এর থেকে যদি বড় না হয় তাহলে এটা প্রিন্ট হবে। এই এন্ড অর নট এই তিনটা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা একসাথে এতগুলো করালে আবার আপনারা ভুলে যেতে পারেন। ওকে, আমরা হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে পাইথন ডিকশনারি থেকে শুরু করে পাইথনের এই ইফ এলস এর লজিক্যাল অপারেটরস পর্যন্ত। হোমওয়ার্কটা কি থাকবে বলেন তো? গুড। এগুলো পর্যন্ত সবাই হোমওয়ার্ক করে নিজেদের নামে রিনেম করে ফাইলটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন। ঠিক আছে? এমনিতে কি সবকিছু বুঝতে পেরেছেন আজকের ক্লাসের? ওকে, তাহলে আপনারা হোমওয়ার্কটা করেন আর অ্যাটেন্ডেন্স দিয়েছেন সবাই? ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা এই আচ্ছা চ্যাট বক্সে দেখেন দেওয়া আছে অ্যাটেন্ডেন্সের লিংক। এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আমি ক্লাসটা এন্ড করে দিব। না না, এখানে সবকিছু আছে, এখানে এটা পড়লেই হয় আর প্র্যাকটিস করতে হয় আলাদা করে। খোরশেদ আলম, ইঞ্জিনিয়ার খোরশেদ আলম, আপনি তো লেটে জয়েন করেছেন, আপনি অ্যাটেন্ডেন্স কিভাবে দিবেন? লেট করে জয়েন করেছেন না? খোরশেদ আলম, আপনাকে তো আমি শুরুতে ক্লাসে দেখিনি। ক্লাসে অন টাইম জয়েন থাকবেন, আদারওয়াইজ নেক্সট টাইম থেকে অ্যাটেন্ডেন্স দিতে পারবেন না। সবাই অ্যাটেন্ডেন্স দ্রুত দেন, আমি ক্লাসটা এন্ড করে দিব। দিয়েছি সবাই এবার?
ওকে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন। আর হোমওয়ার্কটা অবশ্যই করবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।